শোনো না গো, আমাদের পশি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। রুহানি হসপিটালের করিডোরে জুড়ে দৌড়াচ্ছে আর চোখের পানি মুছছে। পুরো মুখ কাদা কাদা হয়ে আছে, চুলগুলো এলোমেলো দেখে বিধ্বস্ত মনে হচ্ছে। আশেপাশে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কে অবাক হয়ে ওকে দেখছে তাতে বিন্দু মাত্র আগ্রহ নেই তার, না আছে খেয়াল। রুহানি নিজের মতো দৌড়াচ্ছে। বাবা কোথায়, কিভাবে, কত নম্বর রুমে আছে কিছুই জানা নেই তার। শুধু জানেনি 3 তলায় আছে। বাবাকে খোঁজে না পেয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লো, তারপর ফুপিয়ে কেঁদে দিল। নিজেকে প্রচন্ড অসহায় লাগছে, 2 হাতে মুখ ঢেকে কাঁদছে। আশেপাশে মানুষ ওকে এভাবে দেখে দাঁড়িয়ে গেল আর নিজেদের মধ্যে ফিসফিস করছে। কেউ কেউ ওর সামনে এসে জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু রুহানি উত্তর দিচ্ছে না, চুপ করে কেঁদে যাচ্ছে। একজন ওকে ওঠানোর চেষ্টা করছে কিন্তু ও শক্ত হয়ে বসে আছে। কান্নার মাঝে বাবা শব্দটা কয়েকবার উচ্চারণ করলো, এতে করে উপস্থিত লোকজন বুঝলো ওর বাবার কিছু হয়েছে। রুহানির মা মেয়ের এই অবস্থা দেখে ধরে দাঁড় করালো। রুহানির মা নিজেকে শক্ত রাখার চেষ্টা করুক না কেন, চোখের পানি আটকাতে পারছে না। রুহানিকে ধরে উঠল। রুহানি কিছু বলার আগেই ওর মা বলল, আমার বাবার কাছে যাচ্ছি। রুহানি কাঁদতে কাঁদতে কেবিনের সামনে গেল। 15 বছরের রুহান পাশের বেঞ্চিতে বসে আছে। মা আর বোনকে দেখে উঠে দাঁড়ালো, কাঁদো কাঁদো হয়ে বলল, মা, বাবার কন্ডিশন ভালো না, আমার খুব ভয় করছে। ওর মা বুকে জড়িয়ে ধরে বলল, বাবার কিছু হবে না, ভয় পাস না। রুহানি বারবার বাবার কাছে যেতে চাইলেও ডাক্তার পারমিশন দিল না। রুহানির মা ওকে আর রুহানকে বাড়িতে পাঠিয়ে দিল জোর করে। রুহানি বিছানায় শুয়ে ছটফট করছে। রাতটাকে বেশ লম্বা আর ভয়ঙ্কর মনে হচ্ছে। রাতের এই গাঢ় অন্ধকার যেন ওকে গিলে খাচ্ছে, তলিয়ে নিয়ে যাচ্ছে অন্ধকার গভীরে। অস্থির অস্থির লাগছে। এই প্রথম কোনো রাতকে এতটা ভয়ঙ্কর লাগছে। এইটা সেটা ভেবে পুরো নির্ঘুম একটা রাত কাটালো। মাথা ভারী হয়ে আছে, কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে এরপর থেকে প্রতিটা রাতে ভয়ঙ্কর কাটবে। অনিশ্চিত ভবিষ্যতের রাতগুলো হয়তো নির্ঘুমই হয়। রুহানি 2 হাতে মাথা চেপে ধরে ভাবছে 2-3 দিন আগের কথা। রনক হুট করে বাড়িতে চলে যায় আর বাড়িতে পৌঁছেই রুহানিকে ফোন করে জানায় ওর বাবা হসপিটালে, তাই ও কিছুদিন রুহানিকে পড়াতে পারবে না। রুহানি ওকে বলে রেখে দেয়। এরপর আর ওর বাবার খোঁজ করেনি, একটা বারের জন্য ফোন করেনি। আসলে নিজের ব্যস্ত জীবনে ওর বাবার কথা ভাবার ফুরসত মেলেনি। আজ রুহানির মনে পড়েছে হয়তো সেদিন রাতে ও রনকও ওর মতো ছটফট করেছে। ওর হয়তো ভয়ঙ্কর রাত কেটেছে। রনকের অবস্থানটা আজ অনুভব করতে পারছে। রুহানি প্রথমে ফোন হাতে নিয়ে বাবার খোঁজ নিল, তারপর রনককে ফোন করলো। একবার রিং বাজতেই রনক ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতে রুহানি জিজ্ঞেস করলো, আঙ্কেল কেমন আছে? রনক মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, তবে অবস্থা খুব খারাপ ছিল। কি যে টেনশন আর ভয়ে কাটিয়েছি পুরো পরিবার, একমাত্র আল্লাহ জানে। আমি 2-1 দিনের মধ্যে চলে আসব। কিছুদিন থেকে আয়, আঙ্কেলের খেয়াল রাখ। রুহানির গলা ধরে আসছে। রুহানি ধরা গলায় খেয়াল করে রনক চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, রুহানি কি হয়েছে, সব ঠিক আছে তো? রুহানি কেঁদে দিল। এই মুহূর্তে ওর এমন একজন বন্ধু দরকার যে ওর অবস্থাটা বুঝতে পারবে, যে ওর কষ্টগুলো অনুভব করতে পারে, আর সে হচ্ছে রনক। রুহানি কেঁদে দিল। রনক ওর কান্না শুনে বিচলিত হয়ে পড়ল। রুহানিকে যতদূর চিনে কঠিন মনের মানুষ, এত সহজে কাঁদার মেয়ে ও নয়। রনক চুপ করে রুহানিকে কান্নার সুযোগ করে দিল। রুহানি কান্না থামিয়ে সব কিছু খুলে বলল। সব শুনে রনক স্তব্ধ হয়ে গেল, তারপর বলল, রুহানি নিজেকে শক্ত করো, এটা ভেঙে পড়ার সময় না। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। আঙ্কেল দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আল্লাহর উপর ভরসা রাখো। আমি বিকেলে চলে আসছি। রুহানি কাঁদতে কাঁদতে ফোন কেটে দিল। রুহানি ফ্রেশ হয়ে খাবার টেবিলের সামনে গেল। পুরো বাড়িটা নীরব, নিস্তব্ধ, মৃত্যুপুরী মনে হচ্ছে। রুহানির বুকে চাপ দিয়েছে, কেন জানি মনে হচ্ছে শ্বাস নিতে পারছে না।
পানি মুখে দিয়ে ফ্রেন্ড গ্রুপে একটা মেসেজ করে হসপিটালের জন্য বের হয়ে গেল। ফালাক ভার্সিটিতে এসে রুহানিকে খুঁজছে। আজ রুহানিকে একবার পাক, কিন্তু রুহানিকে কোথাও খুঁজে পাচ্ছে না। পুরো ভার্সিটি তন্ন তন্ন করে খুঁজে পেল না। তারপর বিরক্তি নিয়ে লাইব্রেরিতে পড়া শেষ করে ক্লাসে গেল। ক্লাস শেষে রুহানিকে খুঁজতে কিন্তু পায়নি। ভার্সিটি শেষ হওয়া পর্যন্ত রুহানিকে খোঁজ করলো কিন্তু পেল না। অবশেষে বুঝতে পারলো রুহানি আসেনি। ফালাক মনে মনে বলল, ব্যাপার না, আজ আসুনি তো কি হয়েছে, আসবে তো। রুহানি ডাক্তারের কাছ থেকে পজিটিভ কোনো উত্তর পেল না। সারাদিন হসপিটাল ছিল। রুহানি নিরাশ নিয়ে বসে আছে, কোনো আশার আলো দেখতে পাচ্ছে না। দুহাতে মাথা চেপে ধরল। রনক দৌড়ে রুহানির সামনে এসে থামলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। রুহানি চোখ তুলে তাকালো। রুহানির বিমস মুখ দেখে রনকের মনটা কেমন জানি করে উঠল। রুহানিকে এভাবে এর আগে দেখেনি ও। কেটে গেছে 2 দিন। রুহানি ড্রয়িং রুমে টেবিলের উপর মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। আগামীকাল সব প্রপার্টি নিলামে উঠবে। পাশেই রুহান বসে আছে, ওর পলকহীন দৃষ্টি মেঝের দিকে। রুহানি মা। রুহানি মাথা তুলে তাকালো। ওদের এই অবস্থায় ওদের কোনো আত্মীয় স্বজন এগিয়ে আসেনি। সবাই জেনে গেছে ওদের সব প্রপার্টি নিলামে উঠবে। কাজের লোকেরা পর্যন্ত চলে গেছে নতুন আশ্রয়। নতুন কাজের জন্য কোয়ার্টারের আঙ্কেল এসেছেন। রুহানি তাকে দেখে শুকনো হাসল। আতাউর রহমান রুহানির কাছে এসে বলা, কোথায় যাবে ঠিক করেছো? রুহানি দৃষ্টি নামিয়ে নিল। ওর চোখের পাপড়ি ভারী হয়ে আসছে। চুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রুহানির ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু কান্না আটকাতে পারছে না। রুহান বোনের অবস্থা দেখে উঠে চলে গেল। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদছে। রুহানি কাঁদতে কাঁদতে বলল, রুহানি বাবা এখনো হসপিটালে, আমাদের চাচা ফুপু নেই, মামা আছে একজন। আমি জানি তার জন্যই আজ আমাদের এই অবস্থা। এটা জানার পরেও আমি তাকে ফোন করেছিলাম, কিন্তু রিসিভ করেনি। আমাদের একটুও খোঁজ নেয়নি। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কখনো এমন সিচুয়েশনে পড়িনি, তাই কি করে কি হ্যান্ডেল করব কিছুই বুঝতে পারছি না। নিজেদের বাড়ি সব ছেড়ে কোথায় যাব, কি করব? রাস্তার ভিখারি হয়ে গেলাম আঙ্কেল। আমি আর সহ্য করতে পারছি না। ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিয়ে সব শেষ করে দেই। আবারও কাঁদতে লাগলো। মা এমন কথা বলো না। তোমার মা ভাই ওদের কি হবে? তোমার বাবা এই অবস্থা, তোমার মা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এখন তুমি যদি এমন করো তাহলে তাকে কে সামলাবে? তোমার ছোট ভাইটা, ওকে কে দেখবে? তোমাকে হতে হবে তোমার পরিবারের বটগাছ, যার ছায়াতলে সবাইকে রাখতে হবে। তোমাকে সকল পরিস্থিতির সাথে লড়াই করতে হবে, আর এ লড়াইতে তোমাকে জিততে হবে। তোমার পরিবারের জন্য জিততে হবে। আঙ্কেল আমি কি করে করব? আমি কি পারবো? সে যোগ্যতা কি আমার আছে? আমি কি করে আমার পরিবারকে রক্ষা করব? কি করে পরিবারের পাশে দাঁড়াবো? কি করব? কি যোগ্যতা আছে আমার? আতাউর রহমান আশ্বস্ত করে বলল, সেটা সময় বলে দেবে। সময় আর পরিস্থিতি তোমাকে যোগ্য করে তুলবে। শুধু কঠিন পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা না করে পরিস্থিতিকে শক্ত হাতে মোকাবিলা করতে শিখো। রুহানি চোখের পানি মুছে বলল, আগামীকাল সব হাতছাড়া হয়ে যাবে। তারপর আমরা কোথায় যাব, কোথায় থাকব? আমি, রুহান, মা আর বাবা রিলিজ হওয়ার পর কোথায় নিয়ে যাব? মা কি বলবো, এ বাড়িতে কিংবা এরকম বাড়িতে তো। থেমে গেল। রুহানি শুকনো হাসলো, তারপর বলল, জানি আঙ্কেল, আমাদের আর সে অবস্থা নেই। আতাউর রহমান কিছুক্ষণ আমতা আমতা করে বলল, আমার পরিচিত একজন আছে যারা বিদেশে থাকে। ওদের এক আত্মীয় নিজের মেয়েকে নিয়ে ও বাড়িতে থাকে। তোমরা চাইলে ওপর তলা ভাড়া নেওয়ার ব্যবস্থা করতে পারি। কিছুদিন না হয় থাকলে ওখানে, তারপর ভালো না লাগলে অন্য কোথাও শিফট হয়ে যেও। তবে বাড়ির পরিবেশটা সুন্দর। রুহানি কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, মায়ের সাথে আপনার কথা বলিয়ে দিব। মা যদি বলে তাহলে আমরা ওখানে শিফট হয়ে যাব। রুহানি ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলো ওর বাবা প্যারালাইজড হয়ে গেছে, আর ও মা 2 দিন যাবৎ এটা ওদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছে। রুহানির মনোবল যেন আবারও ভেঙে গেল। 2 ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। বাবার এই অবস্থা মেনে নিতে পারছে না।
সব হারিয়েও এত কষ্ট পায়নি যতটা কষ্ট পাচ্ছে আজ। ফালাক 2-3 দিন রুহানিকে না পেয়ে অস্থির হয়ে পড়েছে। প্রতিদিন রুহানিকে খুঁজছে, কিন্তু রুহানির দেখানি হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। ফালাক কারো কাছ থেকে জানতেও পারছে না, আর না পারছে কাউকে জিজ্ঞেস করতে। ভোরের আলো ফুটেছে, পাখিরা ডাকছে, প্রজাপতিরা ফুলে ফুলে উড়ছে। নীরস একটা সকালের আবির্ভাব। রুহানির পরিবার নির্ঘুম রাত কাটিয়েছে। আজ এই বাড়ি, বিষয়, সম্পত্তি সব নিলামে উঠবে। এত বছরের কষ্টে অর্জিত সম্পত্তি আজ অন্য কেউ মালিক হবে। কি করে ওই চোখের পাতায় ঘুম আসবে? রুহানি বসা থেকে উঠে দাঁড়ায়। নিজের রুমটা চোখ বুড়ে, আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো রুমটা। আজকের পর প্রতিটা দেয়াল অন্য কারো অধীনে থাকবে। এই রুম অন্য কারো হয়ে যাবে। সে তার নিজের মতো রুম সাজাবে। ছোট্ট থেকে যে রুমটা বড় হয়েছে, হাজারো স্মৃতি জড়িয়ে আছে, প্রতিটি জিনিসের ভালোবাসা ছড়িয়ে আছে, তার সব কিছু অন্য কারো হয়ে যাবে। রুহানির কোনো অধিকার থাকবে না, চাইলেও আর আসতে পারবে না, ছুতে পারবে না জানালার কাজ। রুহানির চোখের পাতা ভারী হয়ে এলো, মুখে চেপে ধরে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়লো, দুহাতে কার্পেট খামচে ধরে শব্দ করে কাঁদছে। রুহানি বিষণ্ণ মুখে মায়ের রুমে গেল। ওর মা বিছানার উপর পাথরের মতো বসে আছে, যেন সমস্ত বোধ শক্তি হারিয়ে ফেলেছে। রুহানির সাহস হলো না মায়ের কাছে যাবার। দীর্ঘশ্বাস ছেড়ে রুহানের রুমের দিকে গেল। রুহানের বিছানা পরিপাটি করা, এর মানে রুহান সারা রাত বিছানায় শরীর এলায়নি। রুহানি পুরো রুমে চোখ বুলিয়ে রুহানকে দেখতে পেল না। রুহান বারান্দা দাঁড়িয়ে আছে, ওর দৃষ্টি বাগানের বড় প্যান্ডেলের দিকে। রুহানি নিঃশব্দে ওর পেছনে গিয়ে দাঁড়ায়। রুহান বোনের উপস্থিতি টের পেয়ে প্যান্ডেলের দিকে চোখ রেখেই বলল, আপু, কিছুক্ষণ পরে ওরা চলে আসবে, তাই না? তারপর আমাদের বাড়িটাও চলে যাবে। রুহানের বুকটা ছ্যাদ করে উঠল। ভাইয়ের কথায় কি জবাব দেবে জানা নেই। রুহান ওর দিকে ঘুরে বলল, আমরা কোথায় যাব আপু? আতা ওর আঙ্কেলের দেওয়া ঠিকানায়। রুহানি প্যান্ডেলের দিকে তাকালো, তারপর বলল, হয়তো। ওখানে আমরা কি করে থাকবো? আমি স্কুলে কি করে যাব? বন্ধুরা জানতে পারলে কি হবে? আমি আর স্কুলে যাব না। রুহানির গলা ধরে আসে, ভাইকে বুকে জড়িয়ে বলল, এমন কথা বলে না, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। আমরা আবার এই বাড়িতে ফিরে আসব। দুদিন গোছগাছ করার পর ভাড়া বাড়িতে উঠেছে। রনকও এসেছে, দায়িত্ব নিয়ে সকল আসবাবপত্র নিয়ে আসা থেকে শুরু করে সেট করা সব কাজ দেখছে। রুহানি, রুহান আর ওদের মা ভাড়া বাড়িতে এসেছে। আসবাবপত্র সব সেট করা হয়ে গেছে। ওদের দেখে রনক মুচকি হেসে বলল, রুহানির বাড়িটা অত বড় না হলেও যথেষ্ট সুন্দর এবং পরিপাটি। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। রুহানি প্রত্যুত্তরে মুচকি হাসলা। জানে ও রনক কেন এই কথা বলল, এই বাড়ি দেখে যেন মন খারাপ না করে তাই। রুহানি ঘুরে ঘুরে রুমগুলো দেখে নিল। বেডরুম, ড্রয়িং রুম, কিচেন, বারান্দা সব দেখে নিল। সব জায়গায় আসবাবপত্র সেট করা হয়েছে কিনা। রুমগুলো ওদের বাড়ির তুলনায় যথেষ্ট ছোট। রুহানি মায়ের কাছে গেল। ওর মা থাম মেরে বসে আছে, লাগেজগুলো মেঝেতে রাখা। রুহানি গিয়ে মায়ের পাশে বসল, তারপর হাতের উপর হাত রেখে বলল, মা, সব ঠিক হয়ে যাবে, দেখো। ওর মা ওর দিকে তাকিয়ে বলল, কিছু ঠিক হওয়ার নেই রে রুহানি। তোর বাবার এই অবস্থা, তোর কি হবে? রুহানের কি হবে? তোদের ভবিষ্যতের কথা ভেবে ভেবেই আমি শেষ হয়ে যাচ্ছি। কি করে দুটো সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ মেনে নেব? আল্লাহ ভাগ্যে যা রেখেছেন তাই হবে। এ নিয়ে ভেবে কি হবে? যেটা হওয়ারই হবেই। রুহানির মা চমকে রুহানির দিকে তাকালো। রুহানি কবে থেকে ভাগ্য বিশ্বাস শুরু করলো? তার মেয়ে হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে, বড়দের মতো কথা বলছে, তাও কত ঠান্ডা স্বরে। সেদিন রাতে রুহানি মায়ের সাথে ঘুমায়। ওর মা রুহানিকে বুকে জড়িয়ে সারা রাত কেঁদেছে, একটু ঘুমায়নি। রুহানি চুপ করেছিল, একবারও বলেনি মা, কেঁদো না। হসপিটাল থেকে রিলিজ পেয়ে রুহানির বাবাকে বাড়িতে নিয়ে আসেন। ভাড়া বাড়ির গেটের সামনে গাড়ি থামাতে রুহানির বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলো, রুহানির মা, আমরা কোথায় এসেছি? রুহানি আর ওর মা দুজন দুজনের দিকে চাওয়াচাই করলো। রুহানি হালকা হেসে বলল, বাবা, আগে ভেতরে যাই, তারপর সব বলছি। রুহানির বাবা কি বলবে কিছুই বুঝতে পারছে না, কোথায় এসেছে তাও বুঝতে পারছে না। অন্যের সাহায্য নিয়ে ওর বাবাকে
উপরের তলায় নেওয়া হলো। ওর বাবা বাড়ির সাজসজ্জার দিকে বিস্ময় নিয়ে তাকাচ্ছে। ওর বাবাকে রুমের ভিতর নিয়ে গম্ভীর মুখে বলল, এটা তাহলে আমাদের নতুন আশ্রয়স্থল। নিলামে সব কবে উঠেছে? রুহানির বাবার কথা শুনে চুপ করে গেল। তারপর মায়ের দিকে একবার চেয়ে বলল, আমি বাবার জন্য পানি নিয়ে আসছি। রুহানির মা ওর বাবার দিকে তাকিয়ে বলল, 2 দিন আগে। আমাকে বলনি কেন? তোমার শরীরের এই অবস্থা, তাছাড়া এসব তো হওয়ারই ছিল। রুহানির বাবা রুমের চারিদিকে চোখ বুলিয়ে বলল, আমাদের ছেলেমেয়েরা এখানে থাকবে। আমি ওদের আদর আহ্লাদে প্রাচুর্যের মাঝে বড় করেছি। সবকিছু যাওয়ার আগেই হাতের কাছে পেয়ে গেছে। ওরা এখানে কি করে থাকবে? আমি কি করে ওদের কষ্ট পেতে দেখব? আর এখন তো আমি নিজেই বোঝা। কেন আমি মরে গেলাম না? হসপিটাল থেকে কেন ফিরে এলাম? তাহলে তো নিজের চোখে আমার আদরের ছেলে মেয়ের দুর্দশা দেখতে হতো না? এইসব আমি দেখতে পারবো না। রুহানির মা নিজের কান্না আটকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি এমন কেন করছো? কেন এভাবে ভেঙে পড়ছো? তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। সব আবার আগের মতো হয়ে যাবে। শুধু কিছুদিন ম্যানেজ করে নিতে হবে। তোমার ছেলে মেয়ে অনেক স্ট্রং, ওরা সব সামনে নিতে পারবে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো, ওদের সাহস কে দিবে? সন্তানের ওপর বাবা ছায়া না থাকলে সে সন্তান যে কতটা দুর্ভাগা তুমি জানো না? বাবা যে অবস্থায় থাকুক না কেন, সন্তানের মাথার ওপর তার ছায়া থাকাটা জরুরি। তবেই ছেলেমেয়েরা সেই ছায়ার ভরসায় সামনের দিকে এগিয়ে যেতে পারবে। চোখে পানি মোছো। ওরা তোমাকে কাঁদতে দেখলে আতঙ্কিত হয়ে পড়বে। আমি ওদের শক্ত সাহসী দেখতে চাই। রুহানি চোখের পানি মুছে গ্লাসে জগ নিয়ে হাসি মুখে রুমে এলো। জগ থেকে গ্লাসে পানি ঢেলে বাবার দিকে এগিয়ে দিল। ওর বাবা গ্লাসের দিকে অপলক চেয়ে আছে। যে মেয়ে নিজে এক গ্লাস পানি ঢেলে খায় না, সে আজ নিজের হাতে গ্লাস জগ বয়ে এনে পানি ঢেলে খাওয়াচ্ছে। কি হলো বাবা, নেও। রুহানির কথায় চমকে গ্লাস নিয়ে পানি খেলো। তারপর রুহানির দিকে তাকিয়ে বলল, আমি দ্রুত সব ঠিক করে দেব। তুই চিন্তা করিস না। আগের মতোই হাসি খুশি থাকবি। আমি সবসময় তোর চোখে মুখে খুশির ঝলক দেখতে চাই। তোকে খুশি দেখতে চাই। রুহানি বাবার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমি জানি তুমি সব ঠিক করে দেবে। আমি জানি আমার বাবা সুপারম্যান। তারপর মিষ্টি হাসলো। এদিকে রুহানিকে দীর্ঘদিন ভার্সিটিতে না পেয়ে ফালাক অস্থির হয়ে পড়েছে। রোজ এইটুকু আশা নিয়ে আসে রুহানি আজ এসেছে, কিন্তু না আসে না রুহানি। অপেক্ষা শব্দটা ফালাকের কাছে অনেক ভারী মনে হচ্ছে। রুহানি না আসায় ওর সমস্যা হওয়ার কথা না, না আসলে বরং ভালো, বিরক্ত করার কেউ নেই। কিন্তু আজকাল ফালাক রুহানির বিরক্ত করাগুলোকে খুব মিস করছে। রুহানিকে ছাড়া ভার্সিটির প্রতিটি স্থান নীরব নিস্তব্ধ লাগে। রুহানি পুরো ভার্সিটি মাতিয়ে রাখতো, ওর পদচারণায় সব মুখরিত থাকতো, কিন্তু ও না থাকায় মনে হচ্ছে কি জানি নেই। ভার্সিটি তার প্রাণ হারিয়ে ফেলেছে। ফালাক কাকে জিজ্ঞেস করবে, কি করবে, খোঁজ নিবে? রুহানির কার কাছে জানা নেই। কাউকে জিজ্ঞেস করলে কি মনে করবে? ফালাক একদিন রনককে জিজ্ঞেস করেছিল রুহানির কথা। রনককে রুহানি ওর ব্যাপারে কাউকে কিছু বলতে নিষেধ করেছে, তাই রনক বলেছে ফ্যামিলির সাথে ব্যস্ত আছে, কিছুদিন পর থেকে আসবে। ফালাক রনকের উত্তরে সন্তুষ্ট হতে পারেনি, অপেক্ষা করে যাচ্ছে রুহানির জন্য। এদিকে রুহানি ঠিক করেছে আর পড়াশোনা করবে না, পরিবারে একটা রোজগারের পথ খুঁজতে হবে। ও হিসেব করে দেখেছে যা ক্যাশ টাকা আছে তাতে বাড়ি ভাড়া, বাবার ওষুধপত্র, ভাইয়ের পড়াশোনা আর সংসার খরচ নিয়ে 3 মাস আরামসে কেটে যাবে। কিন্তু তারপরে কি হবে? এছাড়া ভার্সিটিতে যাওয়ার মানে নিজের হাতে নিজের বেইজ্জতি করা। তাই এখন ওকে একটা কাজ খুঁজতে হবে। রুহানি রান্নাঘরে মায়ের পেছনে দাঁড়িয়ে বাদাম খাচ্ছে, ওর মা হালুয়া বানাচ্ছে। রুহান ড্রয়িং রুম থেকে চিল্লিয়ে রুহানিকে ডাকছে। আপু, কখন থেকে ফোন বাজছে তোমার? রুহানি হাতে কিছু বাদাম নিয়ে নিজের রুমে গেল। বিছানার উপর থেকে ফোন তুলে নিল। নুশা ফোন করেছে। রুহানি কেটে দিল। রুহানি কেটে দিতে গিয়েও কি মনে করে যেন রিসিভ করে নিল। রুহানি ফোন রিসিভ করতে নুশা বলে উঠল, তুই তোর ফ্যামিলির সাথে বাইরে সময় কাটাতে গিয়েছিস তাই না? তোকে যেন ডিস্টার্ব না করি আমরা। রুহানি চুপ করে আছে, কোনো উত্তর দিচ্ছে না। রুষা উত্তর না পেয়ে কি বলল, কথা বুঝিস না কেন? এমনই তো মেসেজ করে বলেছিলি। রুহানি আবার চুপ করে আছে। নুষার কান্নার শব্দ পাচ্ছে। নুষা কাঁদতে কাঁদতে বলল, আমি সব সময় তোর সব কথায় সাপোর্ট করছি। তুই যা বলছিস তাই করেছি।
তাইফের সাথে পর্যন্ত সব যোগাযোগ অফ করে দিয়েছি। এতদিনের সম্পর্ক আমাদের, সব কিছু একসাথেই করি, শপিং পর্যন্ত একা যায় না। অথচ তুই আমাকে কখনো আপনই মনে করিসনি, বিশ্বাস আর ভরসা করিসনি। এত কিছু হয়ে গেল, তুই আমাকে কিছুই বলিসনি। রুহানি আর বুঝতে বাকি নেই, নুসা সব জেনে গেছে। রুহানি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রনক বলেছে? নুসা অবাক হয়ে বলল, রনক? ও জানে? অথচ আমিই কিছু জানি না। আমি তোর বাড়িতে গিয়েছিলাম। যে মেয়ে একদিন বন্ধুদের ছাড়া থাকতে পারে না, সে 10 থেকে 12 দিন লাপাত্তা। তাই খটকা লেগেছে। তুই এখন কোথায় আছিস? রুহানি শুকনো মুখে বলা, আছি। রুহানি, অ্যাড্রেস চেয়েছি আমি। রুহানি নুসার রাগ ফোনের অপর পাশ থেকে অনুভব করতে পারছে। এদিকে রুহানি অ্যাড্রেস দিয়ে দিল। 2 ঘন্টার মধ্যে রুহানি এসে হাজির। এসেই রুহানিকে জড়িয়ে ধরলো, কাঁদলো কিছুক্ষণ। রুহানি উল্টো নুসাকে সান্ত্বনা দিচ্ছে। হাজারো কথার মাঝে রুহানিকে ভার্সিটির কথা বলে রুহানি সরাসরি বলে দেয় ও আর ভার্সিটি যাবে না, পড়াশোনা শেষ। নুসা অনেক বুঝিয়েছে, রুহানির বাবা মাও অনেক বুঝিয়েছে, কিন্তু ওর একই কথা আর যাবে না। ও নুসা রুহানিকে এটাও বলেছে ভার্সিটির কেউ কিছু জানে না, আর ওর বন্ধুরাও কিছু জানে না। কার এত সময় আছে অন্যের খোঁজ করার? ও আগের মতোই থাকতে পারবে, কিন্তু রুহানি এক কথা অটল। নুসা কয়েকদিন পর পর ওদের বাড়িতে আসে, ওদের খোঁজ খবর নেয়, রুহানির সাথে সময় কাটায়, রুহানিকে বোঝায়। রুহানির বাবা রুহানিকে অনেকবার বলার পর রুহানি ভার্সিটিতে যেতে রাজি হয়েছে। সব সময়ের মতো দামি গাড়ি চড়ে দামি পোশাকে ভার্সিটিতে গেল, কিন্তু কেমন অস্বস্তি লাগছে। মনে হচ্ছে দামি পোশাকের আড়ালে ভেতরটা লুকাতে পারছে না। গুটি গুটি পায়ে মাথা নিচু করে ক্লাসের দিকে যাচ্ছে। আগে যেই জায়গা দিয়ে রুহানি হেঁটে যেত, ওই জায়গায় যেন চিৎকার করে বলতো রুহানি গিয়েছে এই জায়গা দিয়ে, কিন্তু আজ তার ব্যতিক্রম। রুহানি বারান্দার কাছে যেতেই ওর উপর তরল কিছু পড়ল। রুহানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। ওর উপর পানি ফেলা হয়েছে, চুল জামার অংশ ভিজে একাকার। রুহানি হাত দিয়ে মুখের উপর থেকে ভেজা চুল সরালো, তারপর উপর দিকে তাকালো। তাকাতেই চোখে পড়লো, তাকাতে চেয়েও পারল না, মাটির দিকে চেয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। চারিদিকে মানুষের ভিড় জমতে শুরু করেছে। রুহানির চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ল। ভেজা থাকার কারণে কেউ বুঝতে পারল না। 2 হাতে নিজের ভেজা শরীরটা ঢাকার চেষ্টারত, মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে। কেউ দৌড়ে এসে ওর গায়ে কোট জড়িয়ে দিল। রুহানি সামনের মানুষটাকে না দেখে মাথা নিচু করে কোটটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিল। নুসা খবর পেয়ে দৌড়ে এসেছে, সাথে ওর বন্ধুরাও। সবাই অবাক হচ্ছে রুহানির বিহেভিয়ার দেখে। ও এতটা শান্ত কি করে? ওর যেখানে চিৎকার চেঁচামেচি করে পুরো ভার্সিটি মাথায় তোলার কথা, সেখানে নীরব পরিবেশ বিরাজমান। এটা কি করে সম্ভব? তবে সেই পরিবেশ বেশিক্ষণ নীরব থাকতে পারল না। ফালাকের হুঙ্কারে কিছুক্ষণের মধ্যে পরিবেশ থমথমে রূপ নিল। ফালাকের কণ্ঠস্বর শুনে রুহানি চোখ তুলে তাকালো। ফালাক কিছুটা পিছিয়ে উপরের দিকে তাকালো। কাউকে দেখতে না পেয়ে রাগে গজগজ করতে করতে চেঁচিয়ে বলল, এগুলো কোন ধরনের অসভ্যতা? একটা মেয়ের গায়ে পানি ঢেলে দিল, ন্যূনতম কমন সেন্স নাই? এটা ভার্সিটি, বাড়ি না। সামনে পেলে থাপ্পড় মেরে সোজা করে দিতাম। ফালাক বিড়বিড় করছে। রুহানির বন্ধুরা ততক্ষণে ছুটে উপরের দিকে চলে গেছে। ফালাক রুহানির দিকে তাকালো। রুহানি চোখ নামিয়ে নিল। নুসা ওকে ওইখান থেকে নিয়ে গেল। নুসা রুহানির চুল মুছে দিচ্ছে, সাথে সাথে ওর জন্য ড্রেস আনিয়ে নিয়েছে। পাশের সব থেকে রুহানি চেঞ্জ করে নিয়েছে। রুহানির চুল থেকে নুসার হাত ছাড়িয়ে বলল, আমি বাড়ি যাচ্ছি। রুহানি উঠে দাঁড়ালো। নুসা বাধা দিয়ে বলল, কেন? রুহানি কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুই বুঝতে পারছিস না, এই জন্য আমি আসতে চাইনি ভার্সিটিতে। রুহানি আশেপাশে বন্ধুদের দিকে আর চোখে তাকালো, তারপর সাউন্ড লো করে বলল, তুই যেমন ভাবছিস তেমন তো নাও হতে পারে। রুহানি কিছু বলতে যাবে, তখনই আরো কিছু বন্ধুরা ঢুকলো। তারপর বলল, ঈশার কাজ এসব করে পা ঝুলিয়ে বসে আছে, বলে কিনা ডিম ছুঁড়েছে, তাই আমিও পানি মেরেছি। নুসা এগিয়ে গিয়ে বলল, কিছু বলিসনি তোরা? ওরা রুহানির দিকে তাকালো। তারপর তুরানি বলল, যা শাস্তি দেওয়ার রুহানি দেবে। নুসা রুহানির হাত ধরে বাইরে নিয়ে গেল। ফালাক ওর আশেপাশেই ছিল। রুহানিকে অন্য ড্রেসে ভেজা চুলে দেখল। ফালাকের মনে হচ্ছে বোম ফাটবে, নিশ্চয়ই রুহানি কিছু একটা করবে।
নুসা রুহানির হাত ধরে বলল, রুহানি তোকে এইভাবে মানায় না। আমার আর এসবে মন টানে না। তাই বলে প্রতিবাদ করবি না? রুহানি শুকনো হেসে বলল, কি বলছিস প্রতিবাদ? এতদিন যা যা হলো, ভাগ্য আমাদের সাথে যে খেলা খেললো, তার প্রতিবাদ কার কাছে করব? এত ছোটখাটো ব্যাপার। রুহানি বোঝার চেষ্টা কর, এভাবে হার মেনে নিস না। আর ছোট ছোট ব্যাপারে হার মেনে নিবি, কাল বড় বড় ব্যাপারে হার মানতে 1 সেকেন্ড ভাববি না। রুহানি রেলিং এ হেলান দিয়ে বলল। হার মেনে তো বসেই আছি। নুসা রেলিং এর থেকে রুহানিকে সোজা করে দাঁড় করালো। যত নরম হবি ততই পায়ে পিষতে ইজি হবে। শক্ত হ, যাতে কেউ পায়ে পিষা তো দূরের কথা, চোখ তুলে তাকাতেও ভয় পায়। রুহানি বিষণ্ণ মুখে বলল, আমার সে মনোবল নাই রে, আমি ভেঙে গেছি, পুরো তরে ভেঙে গেছি। রুহানি, তোর এই নির্লিপ্ততা আমার সহ্য হচ্ছে না। ঈশার ব্যাপার নিয়ে আমি ভাবছি না, আমি ভাবছি তোর ভবিষ্যৎ পরিবর্তন পরিস্থিতি নিয়ে। যখন তুই কি করবি? এভাবে চুপচাপ সব মেনে নিবি? সবাই কি ধনী হয়ে জন্মায়? মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ঘরে কেউ জন্ম নেয় না? তারা কি বাঁচে না? তারা কি অন্যায়কে অন্যায় বলে না, প্রতিবাদ করে না? তাহলে তুই কেন নিজেকে তুচ্ছ মনে করছিস? হীন মন্যতায় ভুগছিস কেন? হারার আগে হার মেনে নিচ্ছিস কেন? রুহানি নুসার দিকে তাকালো, তারপর বলল, চল। ফালাক দূর থেকে ওদের কথোপকথনের এক্সপ্রেশন দেখে কনফিউজড। মনে হচ্ছে ওরা কোনো গভীর আর সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছে। মনে হচ্ছে কিছু একটা হয়েছে। সেটা কি রুহানির সাথে? রুহানিকে ফলো করতে লাগলো ফালাক। ঈশা বারান্দার বেঞ্চিতে পা ঝুলিয়ে বসে আছে, সাথে তায়েফও আছে। তায়েফ ঈশার দলে ভিড়েছে। 1 মাসে এত কিছু বদলে গেছে যা রুহানি ভাবনার বাইরে। ঈশা রুহানিকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসছে, শব্দহীন তাচ্ছিল্যের হাসে। রুহানির শরীর জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিল। রুহানির সামনে যেতে ঈশা বেঞ্চ থেকে নেমে দাঁড়িয়ে ওকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, আহারে বৃষ্টিতে ভিজে একাকার। রুহানি ওর কথার পৃষ্ঠে প্রশ্ন করল, পানি মারলি কেন? ঈশা ভ্রু প্রসারিত করে বলল, তুই ডিম ছুঁড়েছিলি, আমি পানি মেরেছি, সব শোধ। রুহানি তাইফের দিকে তাকালো, তারপর ঈশার দিকে তাকিয়ে বলল, এখনো শোধ হয়নি বলে ঈশাকে ঠাটিয়ে একটা থাপড় মারল। ঈশা গালে হাত দিয়ে অবাক হয়ে রুহানিকে দেখছে। রুহানি ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এখন শোধ হলো। থাপ্পড়টা কেমন লাগলো সেটা তাইফের সাথে শেয়ার করে নিস, কেননা এই থাপ্পড়ের টেস্ট ও অনেক আগেই গ্রহণ করেছে। তারপর পেছনে ঘুরে চলে যেতে লাগলো। ঈশা তেড়ে আসতে নিলে রুহানি পেছনে ঘুরে ওর গলা চেপে ধরে বলল, মেরে দিব, আরেকবার চেষ্টা করলে তোকে জাস্ট মেরে দিব। রুহানি তাইফের দিকে আরেকবার তাকালো। রুহানি ওর বন্ধুদের সাথে চলে এলো। দূর থেকে ফালাক ওর কাণ্ড কারখানা দেখছে, দুহাত ভাঁজ করে মুচকে মুচকে হাসছে। রুহানির এইসব কাজ বরাবরই বিরক্ত লাগে, আজ বিরক্ত লাগছে না, কারণ এতক্ষণ ধরে এই রুহানিকে মিস করছিল আর মনে সন্দেহ সৃষ্টি হয়েছিল রুহানির কিছু হয়েছে, কিন্তু এখন সব ক্লিয়ার। রুহানির বন্ধুরা ওকে বাহাবা দিয়েছে। রুহানি মুখ গম্ভীর করে বলল, মেরে দিব, আরেকবার চেষ্টা করলে তোকে জাস্ট মেরে দিব। ফর দ্য লাস্ট টাইম, আমি আর এসবে নেই, আমার ডিসিশন নিয়ে ফেলেছি। আমি আর এসব র্যাগিং ট্যাডিং দিয়ে আর কাউকে বিরক্ত করব না, আর কারো চোখের পানির কারণ হয়ে অভিশাপ কুড়াবো না। আমি আমার মতো থাকবো, পড়াশোনা করব, বাবা মায়ের সব কথা মেনে চলবো, মোট কথা ভালো মেয়ে হয়ে থাকবো। আমার সাথে অন্যায় হলে প্রতিবাদ করব, কিন্তু অযথা ঝামেলায় জড়াবো না। রুহানির কথা শুনে সবার চোখ কপালে। তুরানি এগিয়ে এসে বলল, তুই এসব কি বলছিস রুহানি? এসব তোর মাথায় কে ঢুকিয়েছে? ওই রওনক, তাই না? আমি জানতাম একদিন এমন কিছু হবে, ও তোর মাথা চিবিয়ে খাবে, তাই তো ওকে আমার পছন্দ নয়। কেউ আমার মাথায় এসব ঢুকায়নি, এগুলো আমার ভাবনা, আমার সিদ্ধান্ত। তোরা আমার বন্ধু ছিলি আর থাকবি, বাট এইসব দলে আমি আর নেই। বেস্ট অফ লাক। রুহানি ফালাকের কোট হাতে নিয়ে ওদের সামনে থেকে চলে গেল। নুসা ছাড়া বাকি সবাই শক্টের মধ্যে আছে। ফালাক, শুভ আর সোহানের সাথে বসে আছে, হাতে কিছু একটা বলছে আর ওরা দুজন মনোযোগ দিয়ে শুনছে। শুভ আর সোহান উঠে চলে যেতে রুহানি ফালাকের দিকে এগিয়ে গেল। ফালাক বোতল থেকে পানি খাচ্ছে, তখনই রুহানি ওর কোলে কোট ছুঁড়ে রাখলো। হঠাৎ করে কোলের উপরে কিছু রাখায়
ফালাক চমকে গেল। পানি নাক মুখ দিয়ে ঢুকে গেল। ফালাক কাশতে শুরু করলো। রুহানি ভ্রুকুচকে দেখছে। কি এমন হলো যে যক্ষরোগীর মতো কাশছে? ফালাক কাশি থামিয়ে বলল, এমন ভূতের মতো উদয় হলো কেন? দিলে তো ভয় পাইয়ে। যদি মরে টরে যেতাম? রুহানি চোখ উল্টে মুখ বেঁকিয়ে বলল, মরে যাবে? হাহ, মরে যাওয়া কি এতই সহজ? যাই হোক, ধন্যবাদ। ফালাক রুহানির মুখে ধন্যবাদটা শব্দটা শুনে টাসকি খেল। তারপর সেটা দমিয়ে বলল, এতদিন কোথায় ছিলে? রুহানি চোখ ছোট ছোট করে বলল, কেন, মিস করছো নাকি? ফালাক বলল, সে তো অবশ্যই। রুহানি চোখ বড় বড় করে তাকালো। ফালাক নিজেকে সামনে নিয়ে বলল, ওই যে আমাকে বিরক্ত করতে এসে নিজেই জব্দ হয়ে যাও। তোমাকে অনেক দিন জব্দ করি না। রুহানি মুখ ভেঙচি কাটলো। সেটা দেখে ফালাক হেসে ফেলল। তারপর বলল, বললে না তো এতদিন কোথায় ছিলে? রুহানি ফালাকের দিকে একটু ঝুঁকে বলল। রুহানির কথা শুনে ফালাকের বেশ মন খারাপ হলো, কিছুটা অপমানিত বোধ হলো। মুখটা কালো করে রেখেছে। রুহানিকে একটা প্রশ্ন করেছে, তাতে এত কথা শোনানোর কি খুব প্রয়োজন ছিল? ফালাকের রুহানির প্রতি হঠাৎ অনেক অভিমান হলো। কোট হাতে নিয়ে চোখ মুখ শক্ত করে উঠে চলে গেল। রেখো আমায় খুব যত্নে, কারণে অকারণে প্রিয় অভিমানে। রুহানি সেই সবে পাত্তা দিল না। বারবার একই প্রশ্ন কেন করছে? কি দরকার ওনার জানার? অনধিকার চর্চা করতে এসেছে। রুহানি ঝড়ের বেগে ক্লাসে ঢুকল। রনকের পাশে থাপ করে বসতে রনক রুহানির দিকে চেয়ে ভূত দেখার মতো চমকে উঠল। রুহানি রনকের চমকোটা থেকে ফ্রুকুচকে তাকালো, ব্যাগ রেখে বলল, কিরে, ভূত দেখেছিস? ভয় পেয়েছিস? বুকে থুতু দে। রনক এর আগে যখনই ভয় পেয়ে যেত বুকে থুতু দিত, তাই রুহানি আজ ওকে বুকে থুতু দেওয়ার কথা বলল। রনক মুচকে হেসে বলল, তুমি তাহলে এসেছো, যাক সুবুদ্ধি হয়েছে। রুহানি মুখ বাঁকিয়ে বলল, তুই তো পণ্ডিত, বাকি সবাই বোকা। রুহানি বইপত্র বের করে বলল, গ্যাপগুলো পূরণ করে দিস, পাসটা তো করতে হবে। তোর কাছে তো আর টিউশন পড়তে পারবো না, টাকা কই? রনক ওর কথা শুনে বিরক্ত হলো। তারপর বলল, বন্ধুত্বের মাঝে টাকা পয়সার কথা কেন আসছে? আমি আগের মতোই তোমাকে পড়াবো। রুহানি বলল, ওকে, তবে সেটা ভার্সিটিতেই। আর হ্যাঁ শোন, নূশাকে বলেছি তোর জন্য টিউশন দেখতে। ওর অনেক পরিচিত জন আছে, কাজিন আছে, একটা ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করিস না। রনক অবাক হয়ে রুহানির দিকে তাকালো, তারপর আলতো হাসলো। রুহানি এই অবস্থায়ও ওর কথা ভাবছে। কি অদ্ভুত মেয়ে। রুহানির বন্ধুরা ওদের কথা বলতে দেখেছে আর নিজেদের মধ্যে কি যেন বলছে। ব্রেকের সময় রুহানির বন্ধুরা রুহানিকে ঘিরে ধরলো। রুহানি ওদের ঘিরে ধরার কারণ বুঝতে পারছে না। ঘটনা কি তোদের? এভাবে ঘিরে ধরলি কেন? ভিড় সরা, আমার পড়াশোনা আছে। রুহানির এক ফ্রেন্ড বলে উঠল, রুহানি, সত্যি কথা বলতো, ঘটনা কি? ওই রনকের সাথে স্যার যেদিন থেকে বসলো তুই আর রুহানি রইলি না, সারাক্ষণ শুধু পড়াশোনা করে পাগল, রনকের সাথে চিপকে থাকিস, কি চলছে? রুহানি না বুঝতে পেরে কনফিউজড হয়ে বলল, কি চলবে? ওরা হেসে কুটি হচ্ছে। তারপর বলল, প্রেম করছিস না তো? প্রেম করছিস না তো? রুহানি বসা থেকে দাঁড়িয়ে গেল। রাগে ওর গা শিরশির করছে। পাগল হয়েছিস নাকি? উল্টোপাল্টা কি বলছিস? ও আমার ফ্রেন্ড। এই সম্পর্কেও ছাড় দিবি না? বন্ধুত্বের মতো সম্পর্কে তামাশা উড়াচ্ছিস? ছি! আর এছাড়া আমার বিয়ে ঠিক, জানিস না তোরা? শেষের লাইন বলে রুহানি থমকে গেল। ওর বিয়ে ঠিক? বিয়ে? আদৌ কি বিয়ে করবে? রুহানি ব্যাগ নিয়ে হনহন করে ক্লাস থেকে বের হয়ে গেল। ওর বন্ধুরা চুপসে গেল। রুহানির সাথে এই মজাটা করা যে একদম ঠিক হয়নি বুঝতে পারছে আর সরি ফিল করছে। রুহানি পুকুর পাড়ে সিঁড়িতে বসে বই খুলে বসেছে। পাশেই রনক ওকে আগের পড়াগুলো দেখিয়ে দিচ্ছে। রুহানি, এই বইয়ে কঠিন করে দেওয়া। আমি লাইব্রেরি থেকে অন্য বই নিয়ে পড়েছি, ওটা একদম ইজি। তুমি বসো, আমি বইটা নিয়ে আসি। রুহানি রনককে থামিয়ে বলল, তুই বস, আমি নিয়ে আসছি, একটু হাওয়া খেয়ে আসি। রুহানি বইয়ের নাম জেনে লাইব্রেরির দিকে যাচ্ছে। রনক পুকুরের স্বচ্ছ পানির দিকে তাকালো। ফালাক লাইব্রেরির শেলফের সামনে দাঁড়িয়ে একটা বই নেড়ে চেড়ে দেখছে। রুহানি লাইব্রেরিতে গিয়ে পা টিপে টিপে হাঁটছে। ও ফালাকের চোখে পড়তেই আর চোখেই তাকালো। রুহানি শেলফে কি একটা খুঁজছে। কিছু
সময় পর রুহানি শেলফ থেকে একটা বই খুঁজে বের করে সেটা নিয়ে আবারও নিঃশব্দে বাইরে চলে গেল। ফালাক রুহানিকে দেখে অবাক না হয়ে পারল না, চুপচাপ এলো, একটা বই নিল আর চলে গেল। কি করে সম্ভব? ফালাক শেলফে বই রেখে রুহানির পেছনে পেছনে বেরিয়ে গেল। রুহানি বই দিয়ে সূর্যকে ঢাকার চেষ্টা করে হাঁটছে। ফালাক বেশ দূরত্ব বজায় রেখে হাঁটছে। রুহানি পুকুর পাড়ের কাছে যেতে ফালাক রনককে বসে থাকতে দেখল। ফালাক দাঁড়িয়ে গেল। রুহানি গিয়ে রনকের পাশে বসে বই দিয়ে বলল, নে তোর বই। রনক বই সূচিপত্র দেখছে। রুহানি টিস্যু দিয়ে মুখের ঘাম মুছে টিস্যুটা ফেলে দিল। রনক পেজ বের করে পড়াতে শুরু করলো। রুহানি পূর্ণ মনোযোগ দিল। ফালাক দূর থেকে রুহানিকে এত মনোযোগী আর স্থির দেখে অবাক হলো। রুহানি পড়াশোনার প্রতি এতটা সিনসিয়ার কবে থেকে হলো? বিষয়টা ফালাককে বেশ ভাবাচ্ছে। ফালাকের খটকা লাগছে। রুহানি আবার রনকের সাথে প্রেম করছে না তো? ফালাক কেমন অদৃশ্য এক জ্বলন অনুভব করছে। কেন জ্বলছে বুঝতে পারছে না। একসাথে ক্লাসে যাচ্ছে, ব্রেক শেষ। রনক হঠাৎ ফালাককে দেখতে পেল। ফালাক তড়িঘড়ি করে কোথাও যাচ্ছে। রনক ফালাককে ডাকলো, ফালাক ভাই। রুহানি রনকের দিকে অবাক হয়ে তাকালো। ফালাককে কেন ডাকছে? ফালাক পেছনে ঘুরে রনককে দেখলো, সাথে রুহানিকে দেখে মুখ ভার করে নিল। তাড়াহুড়োর ভাব দেখিয়ে বলল, হ্যাঁ বলো। ধন্যবাদ ভাই, আজকে আপনি ঈশার কাজে প্রতিবাদ করেছেন। দেখেছো রুহানি, তোমাকে বলেছিলাম না ফালাক ভাই খুব ভালো মানুষ। রুহানি মুখ পাকালো, তারপর বলল, ভালো ছিল, প্রতিবাদ করেছে, এখন অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করা হোক। রুহানির কথা শুনে ফালাক দাঁতে হাত চেপে দাঁড়িয়ে রইল। তারপর বলল, রনক, ওর জায়গায় যে কেউ থাকলে আমি প্রতিবাদ করতাম। মানবতা বলে তো কিছু আছে নাকি? আমি তো সবার মতো অমানবিক নিষ্ঠুর না। মানুষের প্রতি জুলুম অবিচার করি না, অন্যায়ের প্রতিবাদ করি। আর তোমার এই বন্ধুর মতো অকৃতজ্ঞ নই। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিনি। আমি আসছি, আমার কাজ আছে। মানুষের মতো আজাইরা থাকি না। ফালাক রুহানির দিকে আবারও তীক্ষ্ণ দৃষ্টি দিল। তারপর আবারও ব্যস্ততা দেখে চলে গেল। রুহানি হাঁ করে চোখ বড় বড় করে ওর যাওয়ার দিকে তাকালো। রনক বুঝতে পারলো না কোন রাগ ঝেড়ে গেল রুহানির উপর। রুহানি রনকের দিকে তাকিয়ে বলল, দেখেছিস কত কথা শুনিয়ে গেল, তুই আবার বলিস ভদ্র ছেলে, অসভ্য একটা। রনক বলল, মনে হয় কাজের প্রেশার আছে তাই। রুহানি তার ছেলের সুরে বলা, কি এমন কাজ করে যে এত প্রেশার? রনক স্নিগ্ধ হেসে বলা, আরে উনি অফিস করে রোজ, ভার্সিটির পর বাকি সময় অফিসে থাকে, অনেক রাত পর্যন্ত কাজ করে, পড়াশোনার কাজের প্রতি অনেক দায়িত্বশীল। গরিব নাকি? দেখে তো মনে হয় না। রুহানির কথা শুনে রনক হেসে ফেল। তারপর বলল, গরিবরাই শুধু কাজ করে, ওনার বাবার বিজনেস। ভাইয়ের বাবা অসুস্থ, তাই একমাত্র ছেলে হিসাবে সব দায়িত্ব তার ওপর। পড়াশোনার পাশাপাশি বাবার বিজনেস সামলায়। রুহানির সেদিনের পার্টির কথা মনে পড়লো। ফালাককে একটা বিজনেস পার্টিতে দেখেছিল, তাহলে সেদিন সেখানে ওর নিজের কোম্পানির প্রতিনিধিত্ব করতে গিয়েছিল। বাহ, পড়াশোনা করে আবার বিজনেসও সামলায়। আর আমি বাপের টাকা উড়াচ্ছি, বিনিময়ে এক ছিটা পরিশ্রম করিনি, আজ তার ফল ভোগ করছে। রুহানি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, তুই এত কিছু কি করে জানলি? একদিন আমার সাথে কথা হয়েছিল, সেদিন বলেছে। আসলে ওনাকে লাইব্রেরিতে পড়তে দেখেছিলাম, তাই জিজ্ঞেস করেছিলাম। উনি বাড়িতে পড়ার সময় পান না, কেন পান না সেটা জিজ্ঞেস করতে সব খুলে বলেছে। আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। আমি ভাবতাম আমাদের বয়সী নিম্নবিত্তরাই পরিশ্রমী, কিন্তু না, সেদিন ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি সবার জীবনই একটা গল্প আছে। চল ক্লাসে যাই। ফালা গাড়িতে উঠে ঠাস করে দরজা বন্ধ করে কিছুক্ষণ জিম মেরে রইল বসে। প্রচুর রাগ লাগছে। রুহানির এমন বাঁকা বাঁকা কথা ফালাকের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। রাগ লাগছে প্রচুর, সাথে অভিমানও। এক পাহাড় অভিমান যেন ওর উপর ভর করেছে। ফালাক গাড়ি স্টার্ট দিল। অফিসে কাজ আছে প্রচুর। রুহানির স্কুল থেকে ওকে নিয়ে বাড়িতে ফিরেছে। রুহানির মনে হচ্ছে এতক্ষণ স্বপ্নরাজ্যে ছিল, এখন এসে পড়েছে সেই করুণ ব্যস্ততার মাঝে। দোতলার দিকে তাকে দীর্ঘশ্বাস ছেড়ে রুহানের হাত ধরে ভেতরে গেল। সন্ধ্যা নেমে এসেছে। বাড়ির পেছনের ঝোপ থেকে ঝিঝি পোকার ডাক
শোনা যাচ্ছে, মাঝে মাঝে ব্যাঙ্গের ডাক শোনা যায়। রুহানি বাবার সাথে দেখা করার জন্য রুমের কাছে গিয়ে কান্নার শব্দ পায়। দরজা বেরানো ছিল তাই কান্নার শব্দ স্পর্শ শুনতে পাচ্ছে। রুহানি ভালোভাবে শোনার চেষ্টা করছে। রুহানির মা কাঁদছে। রুহানিকে কি করে এই কথাটা বলবো? আমার মেয়ের কি হবে? ওর ভবিষ্যৎটা এভাবে নষ্ট হয়ে যাবে? ওর জন্য আমরা কিছু করতে পারবো না? আমি আর এসব দেখতে পারছি না। রুহানির বাবা ধরা গলায় বলল, সম্পর্কের কোনো মূল্য নেই, সবাই টাকা চিনে। নয়তো যা আহিলের বাবা তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের জন্য পাগল হয়ে উঠেছিল, সে আজ এইভাবে এই বিপদের দিনে বিয়ে ভেঙে দেওয়ার কথা বলতে পারে? আমি তাকে ফোন করেছিলাম যাতে আমাকে সাহায্য করে, কিন্তু না, সে রুহানের সাথে আহিলের বিয়ে ভেঙে দিল। আমার এতদিনের স্বপ্ন রুহানের বিয়ে দিব, আজ সব শেষ করে দিল। আমার মেয়েটার কি হবে? ওর কি ভালো করে বিয়ে হবে না? ওকে কি সারা জীবন এই বোঝা বইতে হবে? এই কথাগুলো বারবার বলে রুহানির মা কাঁদছে। আমি পারলাম না, ব্যর্থ আমি ব্যর্থ বাবা। আমি আমার মেয়েকে সুখী দেখতে পারলাম না, এর চেয়ে আমার মরে যাওয়া উচিত ছিল। রুহানির চোখেও পানি জমেছে। মেইন ডোর খুলে বাইরে চলে গেল। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের নিচে বসে পড়ল। অজরে পানি পড়ছে চোখ দিয়ে। কেন কাছে জানা নেই। বাবা মায়ের কান্না দেখে, তাদের কষ্ট দেখে না, নিজের রিজেক্ট হয়েছে তাই। রুহানি সবে মাত্র অনার্স অ্যাডমিশন নিয়েছে। বাবা একদিন ডেকে বলল, ওর বিয়ে ঠিক করা, তাই ও যেন খেলার বসেও কাউকে মন দিয়ে না বসে থাকে। ভার্সিটিতে হাসি আনন্দ যা খুশি করুক, কিন্তু প্রেম ভালোবাসা যেন না চড়ায়। রুহানিও কখনো প্রেম ভালোবাসায় জড়ায়নি। আহিলের ছবি দেখে পছন্দ করার মতো কিছু পায়নি। একদিন শুধু আহিলের সাথে কথা বলেছিল ওর স্বাধীনতা চাই, যখন বিয়ে হবে তখন যেন কর্তৃত্ব দেখা, এর আগে নয়। তারপর রুহানি নিজের মতো থেকেছে এত কিছুর মধ্যে। ওর বিয়ে ঠিক, এটা মাথায় কখনো আসতোই না, কিন্তু ওর বাবার মার অপেক্ষায় ছিল শুধু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, তারপর ধুমধামে ওর বিয়ে দিবে। চারিদিকে নীরব নিস্তব্ধ শুনশান নীরবতা ঘিরে ধরেছে। মাঝে মাঝে দু একটা রিক্সা টিংটং বেল বাজিয়ে যাচ্ছে। রুহানি মাথা দু হাঁটুতে ভর করে ল্যাম্পপোস্টের নিচে বসে আছে। হঠাৎ করে শা করে একটা গাড়ি বাতাসের বেগে চলে গেল। রুহানির গায়ে ঝাপটা বাতাস লাগতে মাথা তুলে বসলো। ওর কেমন ভয় ভয় লাগছে। রাস্তাটা অনেক শুনশান, আশেপাশে কেউ নেই। রুহানি উঠে দাঁড়িয়ে এক দৌড়ে গেটের ভিতরে ঢুকে গেল। এমনিতেই অন্ধকারে ভয় লাগে, তার উপর এমন গা ছমছমে পরিবেশ। রুহানি সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। দরজা খোলা ছিল তাই ভেতর ঢুকতে সমস্যা হলো না। রুহানি নিজের রুমে বিছানায় গা এলিয়ে দিল। রুমের লাইট অফ। গাঢ় অন্ধকারে ওর জীবনের সুন্দর দিনগুলোর কথা ভাবছে, যা এখন অতীত ছাড়া কিছুই না। দরজা খোলার শব্দে রুহানির চোখ বন্ধ করে ঘুমের ভান ধরল। জানে ওর মা এসেছে। রুমের লাইট অন করায় রুহানির চোখে আলো এসে বিঁধল। রুহানির চোখ কুচকে ভালোভাবে বন্ধ করে নিল। ওর মা ওর কাছে এসে বলল, রুহানি, ঘুমিয়ে পড়েছিস? রুহানি কোনো সারা শব্দ দিচ্ছে না। ওর মা ওর সারা শব্দ না পেয়ে ওর কপালে হাত দিল। মেয়েটা এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো, ডাকবো? রুহানির মা ডাকতে গিয়েও থেমে গেল। রুহানির মাথায় হাত বুলিয়ে বলল, আমার রাজকন্যাটা এমন কপাল নিয়ে জন্মালো, সারা জীবন কি এভাবে কাটবে ওর জীবন? আল্লাহ, ওর জন্য কাউকে পাঠাও যে ওর কষ্টগুলো অনুভব করতে পারবে, ওর দুঃখগুলো দূর করার আপ্রাণ চেষ্টা করবে। রুহানির মা কিছুক্ষণ আদর করে চলে গেলেন, কিন্তু রুমের লাইট অফ করলেন না, দরজাও বন্ধ করলেন না। মা যেতেই রুহানি চোখ মেলল। ওর চোখ থেকে গাল বেয়ে পানি পড়ায় আগেই মুছে নিল। উপর হয়ে শুয়ে বালিশে মাথা রেখে চোখ মেলে রাখলো। দীর্ঘশ্বাস ছাড়ল। জীবন যেন দীর্ঘশ্বাসময়। কিছুক্ষণ পরে মায়ের পায়ের শব্দ পেল। ওর ঘরের দিকেই পায়ের শব্দটা প্রকট হচ্ছে। রুহানি আবারও চোখ বন্ধ করে নিল। ওর মা খাবার নিয়ে এসেছে। বেড সাইডে টেবিলে আস্তে করে রাখলেন। পানি ঢেলে গ্লাস এনে রাখলেন। সব খাবার ঢেকে রেখে রুমের লাইট অফ করে দিলেন। তারপর দরজা বন্ধ করে চলে গেলেন। আজকে রুহানির ক্লাস নেই। রুহানকে স্কুলে পৌঁছে দিয়ে গাড়ি ওদের আগের বাড়ির দিকে ঘোরালো। রুহানি গাড়ি থামিয়ে গ্লাস খুলে দূর থেকে বাড়িটা দেখছে। ছাদের দিকে তাকিয়ে আছে। পুরনো স্মৃতিরা জেগে উঠেছে। ছাদে কত পার্টি করেছে, বৃষ্টিতে ভিজেছে, জ্যোৎস্না বিলাস করেছে। রুহানি নিজের অজান্তেই
গাড়ি থেকে নেমে গেটের সামনে গিয়ে দাঁড়ালো, গেটের উপর হাত রাখলো। ভেতরে যেতে ইচ্ছে করছে কিন্তু সাহস পাচ্ছে না। রুহানি হঠাৎ তার চিলের হাসি হাসল। যে বাড়িতে 21 বছর ধরে ছিল, হাঁটি হাঁটি পায়ে যেখানে বেড়ে উঠেছে, যেখানে জীবনের সুন্দরতম অধ্যায়গুলো কাটিয়েছে, যে বাড়ির পুরোটা জুড়ে অধিকার ছিল, আজ সেখানে পা রাখতে ভয় পাচ্ছে। সময় কতটা শক্তিশালী। রুহানি গাড়িতে গিয়ে বসলো, কিছু একটা ভেবে গাড়ি স্টার্ট দিল। ফুল স্পিডে গাড়ি চলছে। রুহানি একটা বিলাসবহুল বাড়ির সামনে গাড়ি থামালো, তারপর কাউকে পরোয়া না করে বাড়ির ভেতর ঢুকলো। রুহানি ভেতরে গিয়ে জোরে জোরে চিৎকার শুরু করলো। ওর চিৎকার শুনে 30 থেকে 32 বছর বয়সী মহিলা বের হয়ে এলো। ওকে দেখে অবাক হয়ে বলল, রুহানি। রুহানির চোখে মুখে দিয়ে আগুন বের হচ্ছে। রুহানি রাগে চেপে বলল, চিনতে পারছো তাহলে? মহিলাটি চুপ করে গেল। রুহানি চুপ থাকতে দেখে বলল, মামা কই? আমি মামার সাথে কথা বলতে এসেছি, ডাকো তাকে। রুহানির মামি ওর মামাকে ডাকলো। তিনি রুহানিকে দেখে বিস্ময় প্রকাশ করে বলল, রুহানি। রুহানি চিৎকার করে বলল, খবরদার, ওই নামে আমাকে ডাকবে না। আমি শুধু একটা কথা বলতে এসেছি, তুমি যা করেছো তার শাস্তি তুমি পাবে, ভয়ানক শাস্তি পাবে। তোমার উপর আল্লাহর গজব নাজির হবে। প্রতারককে আল্লাহ ক্ষমা করেন না। রুহানি কি বলছিস? মাথা ঠান্ডা কর, এখানে এসে বস। বসার মতো সম্পর্ক তুমি রেখেছো? কি করে পারলে নিজের আপন বোনের সাথে এমন করতে? কি আশ্চর্য! আমি কি করেছি? কি করেছি বলবি তো? রুহানি তাচ্ছিল্য হেসে বলল, কি করেছো? তুমি কি করেছো সেটা এই মুহূর্তে তোমার ভেতরে গাইছে, তবুও জিজ্ঞেস করছো? কোন মুখে জিজ্ঞেস করছো? বিন্দুমাত্র লজ্জা নেই তোমার? রুহানির মামা রাগ ফুটে গম্ভীর মুখে বলে, রুহানি, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি কিছু করিনি, তোদের ভুল হচ্ছে। রুহানি আবারও একটু হাসলো, তারপর বলল, হাসালে মামা? তুমি কিছু করনি, তাহলে আমাদের এই বিপদে কোনো খবর নেওনি কেন? আমরা কি করেছি, কোথায় আছি, কেমন আছি জানতে চাইলে না কেন? রুহানির মামা অন্যদিকে ঘুরে বলল, কারণ তোর মা সব সম্পর্ক শেষ করে দিয়েছে, বলেছে ওর কোনো ভাব নেই, ও মরে গেলেও যেন খোঁজ না করি। এমন সিরিয়াস মুহূর্তেও রুহানির মামার কথা শুনে হাসি পাচ্ছে। আর তোমার বোনের ছেলে মেয়ে, তাদের খোঁজ নিয়েছো? রুহানির মামা কথা বলছে না, ভেতরে ভিতরে রেগে ফেটে যাচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। মামা, তুমি প্রতিহিংসার বশে যা করেছো তাতে তোমার ক্ষতি অনিবার্য। তুমি আমাদের নিঃস্ব করে আমাদের অভিশাপ করিয়েছো। আল্লাহ যেন তোমাকে এর শাস্তি দেয়। আমার বাবা তোমার জন্য অনেক করেছে, আজ তুমি যা সবকিছু আমার বাবার উছিলায়, আর তার সাথে বেইমানি করেছো, তাকে পেছন থেকে ছুরিটা মেরেছো। তুমি একটা প্রতারক। রুহানির 7 বছরের মামাতো ভাই এসে রুহানিকে বলল, আপু, তুমি আমার আব্বুকে বকছো কেন? রুহানি চুপ না করে ওকে বলল, রুহানি, কারণ তোর বাবা একটা বেইমান, নিমক হারাম। তোর বাবা জালিয়াতি করে আমাদের সব শেষ করে দিয়েছে। নিজের স্বার্থে একমাত্র বোন যে সব সময় সাপোর্ট দিয়েছে, তাকে তার সন্তান সহ রাস্তায় নামিয়েছে। শুনে রাখ, তোর বাবা বেইমান। রুহানির মামি থমক দিয়ে বলল, তোমার স্পর্ধা দেখে অবাক না হয়ে পারছি না। এইটুকু বাচ্চা ছেলেকে কি বলছো? সত্যি বলে ভুল করে ফেলেছি। আর আমার স্পর্ধা সম্পর্কে আপনি জানেন না। আমি কিন্তু সেই রুহানিই আছি। এই আপনিও আপনার পাপের শাস্তি পাবেন। স্বামীর পাপে যেমন সঙ্গী হয়েছেন, তখন শাস্তি পাওয়ার জন্য তৈরি থাকুন। অগ্রিম বরবাদি মোবারক। রুহানি হনহন করে বাড়ি থেকে বের হয়ে গেল। রুহানির মামি ওর মামার দিকে তাকিয়ে বলল, তুমি কিছু বললে না কেন? রুহানির মামা মুচকি এসে সোফায় বসে বলল, স্যার তো পাগল হয়ে গেছে, তাই কামড়াতে এসেছিস, কিন্তু কামড়ানোর জন্য দাঁত প্রয়োজন সেটা ভুলে গেছে এই এক রত্তির মেয়ে। রুহানি ড্রাইভ করছে আর ভাবছে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনেক টাকা প্রয়োজন, কিন্তু এত টাকা জোগাড় করবে কিভাবে। মুহূর্তেই ভাবলো গাড়িটা বিক্রি করে দিবে, কিন্তু গাড়ি বিক্রি করে রুহান স্কুলে যাওয়া বন্ধ করে দিবে। কিছুদিন স্কুল যাবে না, আর গাড়ি বিক্রি করার পরও যদি কিছু প্রমাণ করতে না পারে, তাহলে শুধু শুধু টাকাগুলো নষ্ট হবে। রুহানি দ্রুত রেডি হয়ে দৌড়ে বের হচ্ছে। আজ অনেক লেট হয়ে গেছে, অনেক রাত পর্যন্ত মায়ের সাথে ঘরের কাজ করেছে, তাই ঘুমাতে দেরি হয়ে গেছে আর উঠতেও।
রুহানি দৌড়ে দৌড়ে সিঁড়ি বেয়ে দিয়ে উঠছে। একজনের সাথে ধাক্কা লাগতে সরি বলে দৌড়াচ্ছে। আজ স্যারের ক্লাসে সে খুব কড়া, 1 মিনিট লেট ক্লাসে ঢুকতে দেয় না। রুহানি দৌড়ে এসেও শেষ রক্ষে করতে পারল না। স্যার ক্লাসে ঢুকে বই হাতে নিয়েছেন অলরেডি। রুহানি দরজার সামনে থেকে সরে গেল। জানালা দিয়ে অনেকেই ওকে দেখেছে। নুসা টেক্সট করে জানিয়েছে সামনে এসে স্যারের 100 কথা শোনার চেয়ে বাইরে গিয়ে হাওয়া খা। স্যারের চোখে একবার পড়লে ডেকে ভেতরে নিবেন, তারপর অপমান করবেন, অতঃপর বের করে দিবেন। রুহানি ব্যাগের বেল্ট টানতে টানতে গাল ফুলিয়ে সিঁড়িতে বসে রইল। একা একা বোরিং লাগছে। ফোনটা বের করে কিছুক্ষণ ফেসবুকে ঠু মেরে বসে রইল। ফেসবুকে ভাল লাগছে না। সিঁড়ি দিয়ে কিছুক্ষণ পর পর ছেলে মেয়েরা দৌড়ে দৌড়ে যাচ্ছে, তাই বিরক্ত লাগছে। রুহানি হাই তুলতে তুলতে লাইব্রেরির দিকে যাচ্ছে। ওর খুব ঘুম পাচ্ছে। দুহাত উঁচু করে আড়মোড়া ভেঙে লাইব্রেরিতে গেল। ক্লাস চলছে, তাই লাইব্রেরিতে মানুষের ভিড় নেই বলেই চলে, প্রায় ফাঁকা। রুহানি চেয়ার টেনে একটা বই বের করে বসে পড়ল। ফালাক ক্লাস শেষে লাইব্রেরিতে এসে টেবিলের উপর একটা মেয়েকে মাথা রেখে ঘুমিয়ে থাকতে দেখে লাইব্রেরিতে কে ঘুমায়? স্ট্রেঞ্জ। ফালাক আরেকটু কাছে গিয়ে রুহানিকে দেখে মুখ দিয়ে বিরক্তির হাওয়া বের করে বলল, এর যে আরো কত কিছু দেখার বাকি আছে আল্লাহই জানেন। ফালাক একটা বই নিয়ে ইচ্ছে করে টেবিলের উপর থাপাস করে রাখলো। রুহানির ঘুমের মধ্যে চমকে গিয়ে মাথা তুলল। তারপর ঘুম ঘুম চোখে ফালাককে দেখে চোখ থেকে ঘুম উবে যায়। ভালো করে তাকালো। ফালাক চোখ মুখ শক্ত করে ওর দিকে চেয়ে আছে। রুহানি কিছুটা লজ্জা পেল, তবে লজ্জাটাকে লুকিয়ে বিরক্তি নিয়ে পড়ল। বই রাখলে না বোম ছুড়লে? ফালাক চেয়ার টেনে বসে পড়ল। তারপর বলল, এটা ঘুমানোর জায়গা? বাড়িতে গিয়ে ঘুমাও। তোমার সমস্যাটা কই? আমার রাতে কম ঘুম হয়েছে, তাই একটু চোখ লেগে গিয়েছিল। আমি তো কাউকে ডিস্টার্ব করিনি। ফালাক ভাবছে তাই তো, এখন কি রিজন দেখাবে? ফালাক আমতামতা করে বলল, অন্য কেউ দেখলে তোমাকে লজ্জা দিত, তাই জাগিয়ে দিলাম। এটা আপনার জাগানোর নমুনা? ভালোভাবে জাগাতে পারতেন। রাতভর বয়ফ্রেন্ডের সাথে গল্প না করে ঘুমালে তো আর লাইব্রেরিতে এসে ঘুমানো লাগে না। রুহানি খেপে গিয়ে বলল, আপনি জানেন আমি রাতভর বয়ফ্রেন্ডের সাথে গল্প করি? কমন সেন্স। ফালতু লোকের ফালতু কমন সেন্স। রুহানি উঠে দাঁড়িয়ে ব্যাগ কাঁধে নিয়ে পড়ল। আপনার সম্পর্কে ভালো মনোভাব পোষণ করেছিলাম, কিন্তু আপনি তার যোগ্য না। রুহানি একা একা বিড়বিড় করতে করতে ক্লাসের দিকে যাচ্ছে। কখন যে চোখ লেগে গেল টেরই পায়নি। আর ফালাক সেই সুযোগের উত্তম ব্যবহার করল। নিজের উপর রাগ হচ্ছে। সেদিন রনকের কথা শুনে ফালাকের প্রতি পজিটিভ একটা ধারণা এসেছিল, রেসপেক্ট করেছিল। সব ভুল মনে হচ্ছে, ভুল ভুল। সময় নিজ গতিতে প্রবাহমান। সুখ অথবা দুঃখ সময় নিজের মতো চলতে থাকে। কারো সুখে হিংসে করা কিংবা কারো দুঃখে ব্যথিত হওয়া সময়ের কাজ নয়। সময়ের কাজ শুধু বয়ে চলা। রুহানির দুঃখ সম জীবনও বয়ে চলছে। সময় ওর জীবনকে আরো কঠিন রূপ দিয়েছে, প্রতিনিয়ত কঠিন সংগ্রামের দিকে ধাবিত করেছে। রুহানি বেশ চিন্তিত ভঙ্গিতে ক্লাস শেষ করে বের হচ্ছে, আনমনে হাঁটছে। ওদের সংসারে টানাপোড়েন শুরু হয়ে গেছে। এমন দুর্দিন যে দেখতে হবে তার সংশয় আগেই করেছিল, কিন্তু অভাব যে এত ভয়ানক তা বুঝতে পারেনি। আজ এই অভাব শব্দের অর্থ উদ্ধার করতে পারছে। ভার্সিটি ট্যুরে যাওয়ার জন্য সবাই উচ্ছ্বাসিত। ট্যুরকে আনন্দদায়ক আর স্মৃতিবহুল করার তোড়জোড় আয়োজন চলছে। ফালাককে লিস্ট তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। রনককে দেখে ফালাক হাতের কলম খাতা রেখে ওকে ডাকল। রনককে দেখে মনে হচ্ছে তাড়াহুড়োর মধ্যে আছে। রনক ফালাককে দেখে এগিয়ে এলো। ফালাকও নিজ জায়গা থেকে এগিয়ে গেল। জি ভাইয়া, কিছু বলবেন? এত তাড়াহুড়ে কোথায় যাচ্ছ? তুমি কি ট্যুরে যাবে না? রনক ফালাকের কথা শুনে মুচকি হাসলো, তারপর বলল, আমার মতো নিম্নবিত্তদের জন্য ট্যুর শব্দটা বিলাসিতা ছাড়া কিছু না। আর এসবে আমার কোনো আগ্রহ নেই। হাজার হাজার টাকা দিয়ে ট্যুরে যাওয়ার চেয়ে পরিবারের সাথে বসে একবেলা ভালো মন্দ খাওয়া আমার কাছে অধিক তৃপ্তিদায়ক এবং সুখকর। ফালাক রনকের কথা শুনে স্নিগ্ধ হেসে কাঁধে হাত রেখে বলল, সবসময় এমন থেকো, পরিবারের মুখ উজ্জ্বল করো, সুদিন আসবেই। ধন্যবাদ ভাই, আমাকে এখন যেতে হবে, টিউশনই আছে। আচ্ছা আচ্ছা যাও, তোমাকে আর ধরে রাখবো না।
রনককে বিদায় দিয়ে ঘুরতেই রুহানিকে দেখলো। ও কি জানি ভাবতে ভাবতে হাঁটছে, ওর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। রুহানি কি নিয়ে এত চিন্তিত? ফালাক এগিয়ে সামনের দিকে গেল। হঠাৎ রুহানির বন্ধুরা রুহানিকে ঘিরে ধরল। ফালাক এক পাশে দাঁড়িয়ে গেল। রুহানি আচমকা সবাইকে একসাথে দেখে কিছুটা অবাক হলো। ওদের চোখ মুখে উচ্ছ্বাসের দেখে বুঝলো ওরা কোন কারণে খুব খুশি। কিরে, তোরা একসাথে ঘিরে ধরলি কেন? আর এত খুশি দেখাচ্ছিস কেন? আমরা ট্যুরে যাচ্ছি, আর খুশি হব না? গতকাল কত মজা করেছি, প্রতিবারের মতো এবার খুব মজা করব। ওহ আচ্ছা, ট্যুর নাকি? জানতাম না। রুহানির কথা শুনে সবাই অবাকে সপ্ত আকাশে। ট্যুরের কথা ও জানে না, এটা কি করে সম্ভব? রুহানি, তুই জানিস না দিন দিন তুই এমন নিরামিষ হয়ে যাচ্ছিস কেন? কেমন দ্রুত বদলে যাচ্ছিস, কোনো কিছুই দেখছি খবর রাখিস না। যাই হোক, ট্যুরের জন্য সব প্ল্যান কিন্তু তোকেই করতে হবে। শুকনো হয়েছে বলল, প্ল্যানিং? এবার আমার যাওয়া হচ্ছে না রে, তোরা প্ল্যানিং করে নে আর খুব মজা করিস, আমি আসছি। ওর বন্ধুরা ওর কথা শুনে বাকরুদ্ধ। রুহানি ট্যুরে যাবে না? যে মেয়ে সবসময় উচ্ছ্বাস প্রকাশ করে আজ সে নির্লিপ্তভাবে বলছে যাবে না। রুহানি চলে যেতে চাইলে ওর পথ আগলে জিজ্ঞেস করলো, রুহানি কি হয়েছে তোর? কেন যাবি না? তুই ইদানিং এমন করছিস কেন? কেমন চুপসে যাচ্ছিস? যে মেয়ে ট্যুর নিয়ে সবসময় এক্সাইটেড থাকে, এটা সেটা প্ল্যান করে, আর আজকে ট্যুরের কথা শুনে বলছিস যাবি না কেন? আসলে আমার ইচ্ছে করছে না যেতে। সব সময় সব মানুষ কিংবা মানুষের ইচ্ছে মানসিকতা এক থাকে না। তোরা যা প্লিজ। তুই না গেলে আমরা কি করে যাই? তোকে ছাড়া আমরা ট্যুরে গিয়ে মজা করতে পারবো? রুহানি হালকা হেসে বলল, কেন পারবি না? আমি যাচ্ছি না তো কি হয়েছে? সবাই তো যাচ্ছে, সবার সাথে দেখবি, খুব মজা করবি, আমার কথা মনেও পড়বে না। কিন্তু রুহানি থামিয়ে দিয়ে বলল, প্লিজ জোর করিস না, আমি যাচ্ছি না। রুহানি আর কিছু বলার সুযোগ দিল না। ফালাক সবটা শুনলো। ফালাক কেন জানি চাইছে রুহানি ট্যুরে যাক, কিন্তু রুহানি নিজে চাইছে না। নুসা রুহানির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। রুহানি কিছুই বুঝতে পারছে না এভাবে টানাটানি কেন করছে। রুহানিকে একটা রুমে নিয়ে কতগুলো ছেলে বসে আছে তাদের সামনে নিয়ে গেল। রুহানি ভালো করে দেখলো সেখানে ফালাকও আছে। ওরা কি একটা লেখালেখি করছে। নুসা রুহানিকে দেখিয়ে বলল, রুহানির নাম লিখুন, 3rd ইয়ার, ইকোনমি গ্রুপ। রুহানি নিজের হাত ছাড়িয়ে বলল, আমার নাম কেউ লিখাবে না, আমি যাচ্ছি না। নুসা তুই কিন্তু। রুহানি তুই যাবি। আমি বলছি আমি যাব না। রুহানি নুসার হাত ধরে এক পাশে নিয়ে গিয়ে বলল, কেউ না জানুক, তুই তো জানিস আমি কেন যাব না, তবুও কেন এমন করছিস? আমি কিসের মধ্যে আছি তুই জানিস না? এই মুহূর্তে আমার একটা জব প্রয়োজন, আর আমি ড্যাং ড্যাং করতে করতে ট্যুরে যাব, টাকা পাবো কই? রুহানি তুই টাকা নিয়ে ভাবছিস কেন? আমি আছি তো। আর মানুষের জীবনে অনেক সমস্যা থাকে, তার মানে এই নয় যে আনন্দ করতে পারবো না, নিজের মতো সময় কাটাতে পারবে না। রুহানি নুসার দিকে তাকালো, তারপর হালকা হাসলো, অদ্ভুত হাসি। নুসা রুহানির হাসি দেখে অবাক চোখে চেয়ে আছে। এখন তোর টাকায় আমাকে ট্যুরে যেতে হবে, তাই তো দয়া দেখাচ্ছিস? নুসা ওর কথা শুনে কটাক্ষ দেখিয়ে বলল, সব কথাতে টেরা বেকা না করলে তোর হয় না? আচ্ছা, তুই যখন রেস্টুরেন্টে খাবার বিল দিতি তখন দয়া দেখাতি? আর যখন শপিং করতে যেতাম তুই বিল দিয়ে বলতি এটা আমার পক্ষ থেকে গিফট, তখনও কি দয়া দেখিয়েছিস? এতদিন যাবত দয়া দেখিয়েছিস, অথচ আমি সেটাকে বন্ধুত্ব আর বন্ধুর দেওয়া উপহার ভেবেছি। তুই আমাকে এইভাবে দয়া দেখিয়েছিস? রুহানি নুসার চোখের দিকে তাকে থমকে গেল। নুসা আবারও বলল, আজ যখন আমি সামান্য একটা ট্রিপের টাকা দিতে চাইছি তখন তুই দয়া শব্দ টানছিস? রুহানি ইনোসেন্ট ফেস করে বলল, আচ্ছা আচ্ছা সরি, কিন্তু নুসা ব্যাপারটা তেমন না, তুই আসলে বুঝতে পারছিস না। নুসা রুহানিকে রেখে ওদের সামনে যেতে যেতে বলল, রুহানি আমি বুঝতে চাই না, তুই যাচ্ছিস ব্যাস। ইভান ওর নামটা লিস্টে অ্যাড করতো। এসে বাধা দিয়ে বলল, এই না আমি যাচ্ছি না, সো আমার নাম কেউ যেন লিস্টে না উঠে। ফালাক রুহানির নাম লিখেও কেটে দিল। মনে আবার অভিমান জড়ো হলো। অভিমানের প্রেক্ষিতে ওদের দুজনের কথা কাটাকাটির দিকে চেয়ে বিরক্তি নিয়ে বলল, এক্সকিউজ মি, কি তামাশা শুরু করেছো তোমরা?
নাম লিখতে বলছো, আবার কাটতে বলছো। একজন যাবে না, তাকে শুধু শুধু জোর করার মানে কি হয়? হ্যাঁ, যদিও এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, তবুও বলতে বাধ্য হলাম, কারণ এছাড়াও আমাদের আরও অনেক কাজ আছে। সব দায়িত্ব আমাদের উপর পড়েছে, তাই প্লিজ বাইরে যাও আর ঠিক করো যাবে কি যাবে না, তারপর এসো। নুসা রুহানির দিকে চেয়ে বলল, তারপর হনন করে বের হয়ে গেল। রুহানি এবার ফালাকের দিকে তাকালো, তারপর নুসার পেছনে পেছনে চলে গেল। ফালাকের হাতের ফোনটা উঁচু করে ওদের দেখিয়ে বলল, আমার একটা ইম্পর্টেন্ট কল করতে হবে, কিছুক্ষণের মধ্যে আসছি, হিসাবটা এগিয়ে নাও। ফালাক দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেল। রুহানি নুসাকে ডাকছে, কিন্তু নুসা শুনছে না। ফালাক দৌড়ে গিয়ে রুহানির হাত ধরে আটকে দিল। রুহানি হা হা করে হাতের দিকে চেয়ে আছে, ওর চোখ যেন কৌটোর থেকে বেরিয়ে আসবে। ফালাক সাথে সাথে হাত ছেড়ে দিয়ে বলল, সরি, তোমাকে থামানোর জন্য এটা করেছি। আমি কিছু কথা বলবো, একটু শোনো প্লিজ। রুহানি নুসাকে গাড়িতে উঠে চলে গেল। তারপর সেদিক থেকে দৃষ্টি সরিয়ে ফালাকের দিকে চেয়ে বলা, কি বলবে? আমি তামাশা করি, এটাই তো। যাব না বলে ঢং করছি, তাই না? ঠিক তা না, আমার মনে হচ্ছে তোমার কোনো প্রবলেম আছে, তাই যেতে পারছো না। তোমার কি প্রবলেম সেটা জানি না, বাট একটা কথা বলি, যদি সম্ভব হয় তবে যাওয়ার চেষ্টা করো। এতদিনে যা বুঝেছি, তোমার বন্ধুরা তোমাকে অনেক ভালোবাসে, তোমার উপর অনেক ডিপেন্ড করে। তুমি না গেলে ওদের আনন্দ মাটি হয়ে যাবে, ওরা গেলেও ঠিক মতো আনন্দ করতে পারবে না। আগের বারের স্মৃতিগুলো ওদের বারবার আটকে দেবে, তাই প্লিজ যদি পারো একটু চেষ্টা করে দেখো। রুহানি জানে ফালাক যা বলছে ঠিক বলছে, কিন্তু আপনি এত অনুরোধ কেন করছেন? ফালাক রুহানির দিকে চোখ তুলে তাকালো। রুহানি খেয়াল করলো কেমন অদ্ভুত সে দৃষ্টি, গভীর কিছু নির্দেশন, মাদকতায় পূর্ণ সেই চাহনি। রুহানি চোখ নামিয়ে নিল। ফালাক স্নিগ্ধ হেসে বলল, ঠিক জানি না। রুহানি আবারও ফালাকের দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে নিচু স্বরে বলল, ভেবে দেখবো, আসছি। রুহানি ফালাকের দিকে আরেকবার তাকালো, তারপর সামনের দিকে অগ্রসর হলো। ফালাক রুহানির এমন কুল বিহেভ দেখে কিছুটা হতবাক হলেও বেশ খুশি। ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে নিজের মাথার চুলগুলো এলোমেলো করে আবারও দৌড়ে ওই রুমে চলে গেল। রুহানির বাড়ি ফিরে মায়ের রুমে উকি দিল। ওর বাবা ঘুমাচ্ছে, মা রুমে নেই। রুহানি কিচেনের দিকে চলে গেল। ওর মা রান্না করছে, ওনা দিয়ে কপালের ঘাম মুছছে। রুহানি মাকে ভালো করে দেখলো। এই কয়েক মাসেই যে অন্য মানুষ পরিণত হয়েছে, কি ছিল আর কি হয়ে গেছে। চেহারা সেই উজ্জ্বলতা নিয়ে কেমন নেতিয়ে গেছে। রুহানির মা রুহানিকে দেখে বলল, কি রে, এখন এসেছিস? দাঁড়িয়েছিস কেন? রুহানি ভেতরে গিয়ে বলল, এই তো মাত্রই এসেছি। এসেই রান্নাঘরে এসেছিস কেন? খিদে পেয়েছে? রুহানি আমতা করে বলল, না, আসলে একটা কথা বলতে এসেছিলাম। হ্যাঁ বল। রুহানি নিচু স্বরে আর মাথা নিচু করে বলা কথায় ওর মা একটু ডাউট হলো। কি রে বল। আসলে ভার্সিটিতে ট্যুর, আমি যেতে চাচ্ছিলাম। রুহানির মার বুঝতে বাকি নেই মেয়ের আপাতত এক টুকরো শান্তি প্রয়োজন, যার জন্য মরিয়া হয়ে উঠেছে। রুহানির মাও চায় মেয়ে কিছুদিনের জন্য একটু নিজের মতো হাসি খুশি থাকুক, একটু শান্তিতে থাকুক। এসবের মধ্যে তো কম কষ্ট সহ্য করছে না। রুহানির মা ওর মাথায় হাত দিয়ে বলল, ঠিক আছে যাবি, কত টাকা লাগবে? রুহানি মাথা তুলে আলতো হেসে বলল, টাকার ব্যবস্থা হয়ে গেছে, এখন শুধু বাবা হ্যাঁ বলুক। তোর বাবা না করবে না, বরং খুশি হবে। কিছুদিন তো এই দুর্বিষহ জীবন থেকে দূরে থাকতে পারবি। রুহানির মুখ কালো মেঘে ঢেকে গেল। তারপর মাকে সান্ত্বনা দিয়ে বলল, ট্যুর থেকে ফিরে আমি জবের ব্যাপারে ভাববো। এভাবে আর কতদিন? আমি যা পড়াশোনা করছি তাতে ভালো জব না হলেও ছোটখাটো একটা জব পেয়ে যাব। তুমি একদম ভেবো না। রুহানির মা হালকা হেসে বলল, না ভাবি না, তুই এসব বাদ দিয়ে ট্যুরের প্ল্যান কর, যা আগে ফ্রেশ হয়ে নে। রুহানি রুমে গিয়ে নুসাকে প্রথম টেক্সট করল, আমি ট্যুরে যাব, তুই ব্যবস্থা কর, বাড়িতে পারমিশন পেয়েছি। রুহানি বিছানার উপরে ফোনটা রেখে ফ্রেশ হতে গেল। নুসা টেক্সট পড়তে ও ঠোঁটের কোণে প্রশান্তি হাসি ফুটল।